আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মেন্ডেলের সূত্রসমূহ। বিগত ভিডিওতে আমি মেন্ডেলের জীবনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি এবং মেন্ডেলের সফলতার বিভিন্ন কারণ, জিন তথ্য সম্পর্কিত বিভিন্ন টার্মস নিয়ে আমি সেখানে কথা বলেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রটি মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রযোজ্য এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি হচ্ছে ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে। আমরা এর আগের ভিডিওতে সেখানে বলেছি যে মনোহাইব্রিড ক্রস হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যদি সংকরণ ঘটানো হয় তাহলে পরবর্তী গ্যামিটে সৃষ্ট জিনগুলোর অবস্থা কি হয় সেটা, এবং ডাইহাইব্রিড ক্রস হচ্ছে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যদি সংকরণ ঘটানো হয় তাহলে মেন্ডেলের সূত্র অনুসারে সেটির কন্ডিশন কেমন হয় আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা সেই আলোচনায় ফিরে যাই। এখানে জিন তত্ত্ব সম্পর্কিত মেন্ডেলের প্রথম সূত্র পরিবর্তিত না হয় সক্রিয়তা বজায় রেখে পাশাপাশি অবস্থান করে এবং পরিবর্তিত তার মানে হচ্ছে যে একক চরিত্র সংকলনের ক্ষেত্রে ফ্যাক্টরগুলো পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যাবে না, অর্থাৎ জিনগুলো স্বকীয়তা বজায় রেখে পাশাপাশি অবস্থান করে এবং পরবর্তীতে যখন তারা গ্যামেট সৃষ্টি করে ওই পূর্ববর্তী বৈশিষ্ট্যগুলো হুবহু পরবর্তী প্রজন্মে ট্রান্সফার হয়। মেন্ডেল মূলত এটাই বোঝাতে চেয়েছেন যে ল অফ সেগ্রেগেশনে, অর্থাৎ শুধু জিনগুলো পৃথক হয়ে যায়, অর্থাৎ তার জিন ধ্বংস বা নতুনভাবে সৃষ্ট হয় না, শুধু প্রজন্ম থেকে প্রজন্মে সেটা স্থানান্তরিত হয়। এবং ক্রসিং ওভারের ক্ষেত্রে এসে সেখানে সেটা তার বৈচিত্র্য চেঞ্জ করে, দুই বৈচিত্র্য একত্রিত হয়, এরকম কিছু ঘটনা ঘটে। আচ্ছা, মেন্ডেলের সূত্রটি প্রথম জিনতাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে, উনি যেহেতু আমরা আগেই বলেছি যে তিনি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছেন, এখানে তিনি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছেন, অর্থাৎ বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো, এই দুইটি জীবের মধ্যে, দুইটি গাছের মধ্যে, এটা জীবের ক্ষেত্রেও এই বিষয়গুলো প্রযোজ্য হয়। আমরা পরবর্তীতে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হিসেবে যে বিষয়গুলো আলোচনা করবো এখানে অনেক প্রাণীর উদাহরণ দিব। যেহেতু মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছেন, এখানে মটরশুঁটি গাছের কথাই দিয়ে আমি প্রথম উদাহরণটি শুরু করেছি। জীব দিয়েও শুরু করা যায়। মটরশুঁটি গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে টি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে এখানে স্পষ্টভাবে দেখিয়েছি যে এটি আমার লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন এবং তার জেনোটাইপের গঠনটা হচ্ছে এরকম। এবং বিশুদ্ধ খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, ছোট হাতের টি দ্বারা এটাকে দেখিয়েছি, এবং তার জেনোটাইপ হবে টিটি। এখন তাহলে জেনোটাইপ দুইটা টি কেন? অর্থাৎ দুইটা জিন আমরা জানি ক্রোমোজোম সমূহ জোড়ায় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ একটা ক্রোমোজোম বাবা থেকে আগত এবং একটা ক্রোমোজোম মায়ের থেকে আগত, এভাবে দুইটা ক্রোমোজোম একত্রিত হয় জাইগোটে, এবং জিনগুলো পরস্পরের সাথে ওইভাবে জোড়ায় জোড়ায় আসে, একটা বাবা থেকে আসে একটা মা থেকে আসে। এই কারণে জিনগুলো জোড়ায় জোড়ায় একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দায়ী যখন দুইটা জিন একে অপরের ব্যাকআপ হিসেবে কাজ করে। এই দুইটা খাটো, বিশুদ্ধ খাটো এবং বিশুদ্ধ লম্বার জন্য এরা জিনগুলো হোমোজাইগাস অবস্থায় থাকে। এখন এদের মধ্যে যদি সংকরণ করা হয় তাহলে F1 জেনারেশনে মেন্ডেল লেখেন যে সবগুলো জেনোটাইপই হয়েছে টিটি, অর্থাৎ একটা বড় ক্যাপিটাল লেটার একটা স্মল লেটারের, মানে এটা আমি প্রতীক হিসেবে দেখানো হয়েছে আর কি। অর্থাৎ জিনগুলো এরকম থাকে আর কি, মানে একটা নির্দিষ্ট লম্বার জন্য একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য জিনগুলো এরকম থাকে। অর্থাৎ এই জিনগুলোটাকে আমরা বলবো যে হেটারোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ একটা লম্বা খাটো। এখন তাহলে কোনটা প্রকাশ পাবে? যেটা প্রকাশ পাবে সেটা প্রকট, আর যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। সহজ কথা। তাহলে সকল গাছের লম্বা হওয়ার কারণ কি? কারণ যে টি প্রকট থাকে, এই টি এর উপরে টি প্রকট থাকে। এখানে আমরা হচ্ছে চেকার বোর্ডের মাধ্যমে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এই যে F1 জেনারেশনের ক্ষেত্রে সবগুলো উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্য হবে, এখানে চারটা উদ্ভিদ হবে আর কি, যেহেতু একজোড়া বৈশিষ্ট্যের জন্য চারটা গ্যামেট সৃষ্টি হবে, চারটা গ্যামেটের চারটা যে অফস্প্রিং হবে সবগুলোই হচ্ছে সবগুলো উদ্ভিদই হবে লম্বা বৈশিষ্ট্যের। এখন পরবর্তীতে যখন সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে, অর্থাৎ এই সংকর লম্বা দুটার মধ্যে যখন ক্রসিং করা হবে তখন দেখা যাবে যে মেন্ডেলের এই গেমেটগুলো যেহেতু হচ্ছে এখানে গেমেট আলাদা হয়ে যাবে, যেহেতু ক্রোমোজোমগুলো নিউসেক্সুয়াল ডিভিশনের ফলে আলাদা হয়ে যায়। গেমেটের ক্ষেত্রে এটা মাতৃকোষে ক্রোমোজোম, প্রত্যেক ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক হয় তাহলে জিনও অর্ধেক হবে, তাহলে এখানে দুটা জিন থাকলে গেমেটের ক্ষেত্রে টিটি এরকম আলাদা হবে। তো F2 জেনারেশনের ক্ষেত্রে দেখা যায় যে গেমেটগুলো যখন পরবর্তীতে জাইগোট তৈরি করে তখন হচ্ছে এরকম তিনটি লম্বা উদ্ভিদ এবং একটি খাটো বৈশিষ্ট্য তৈরি করে। এটা মেন্ডেল এটা পরীক্ষালব্ধভাবে মটরশুঁটি গাছ থেকে তিনি গবেষণা করে এই ফলাফল পান, এবং তিনি এটাই তার ওই হচ্ছে হাইব্রিডাইজেশন তার ওই জার্নালে প্রকাশ করেন, যেটা মেন্ডেলের 3:1 সূত্রকে সমর্থন করে। কিন্তু বাস্তবে দেখা যায় যে মেন্ডেলের এই 3:1 একক বৈশিষ্ট্য ওই মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে যে সূত্র সেটাকে সমর্থন করে না। এই কারণে মেন্ডেলের সূত্রে যে ডেভিয়েশন, অনেক ডেভিয়েশন আছে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম, তার মধ্যে প্রধান প্রধান যে ডেভিয়েশন গুলো আমি আলোচনা করব এখানে। তার প্রথমটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে প্রকট জিন তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। কেন পারে না?
কারণ প্রচ্ছন্ন জিন তার হচ্ছে ওই প্রকট জিনের বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকাশ করতে দেয় না। তাহলে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য দুটি জীব সংকরায়ন বা ক্রস ঘটে, তখন অনেক সময় দেখা যায় প্রথম বংশধরে প্রকট জিন তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে ব্যর্থ হয়। এক্ষেত্রে দুইটি জিনসগুলোর মধ্যে উভয়ের বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে, অর্থাৎ প্রচ্ছন্ন জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না এবং সেই প্রচ্ছন্ন জিন প্রকট জিনকেও তার বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দেয়, যার ফলে দেখা যায় যে সম্পূর্ণ নতুন এক ধরনের বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। অর্থাৎ দুইটার মাঝামাঝি না বলতে সম্পূর্ণ নতুন আরেক ধরনের, অর্থাৎ প্রকট জিন তার সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, নতুন এক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এখানে সন্ধ্যামালতী ফুলের উদাহরণ দেওয়া হয়েছে যে লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী এবং সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী ফুলের মধ্যে যখন ক্রস হয়, তখন ওই ফুলের রঙের জন্য স্পেসিফিক কালারের জন্য যে দায়ী জিন, সেটার ক্ষেত্রে দেখা যায় যে F1 জেনারেশনে এর মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে F1 জেনারেশনে সাদা, লাল এবং সাদা দুইটা ব্যতি রেখে গোলাপি বর্ণের এক নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। তো এই কারণে হচ্ছে যে সাদা বৈশিষ্ট্য তার পূর্ণরূপ প্রকাশ করতে পারে নাই, নতুন এক বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে সাদা এবং লালের মাঝামাঝি। এই ধরনের ক্ষেত্রে এটা চেকার বোর্ডের মাধ্যমে আমরা এখানে ব্যাখ্যাটা এইভাবে দেখানো হয়েছে, যেমন সাদা ফুল এবং লাল ফুলের জন্য সাদা ফুল লালের উপরে প্রকট থাকে। গেমিটের ক্ষেত্রে এটা হবে, এখানে 4টি ফুল 4টা অফস্প্রিং হবে। আমরা এখানে সংক্ষেপে দেখাচ্ছি, যেহেতু সবগুলোর জেনোটাইপ একই ধরনের হবে, এই কারণে সংক্ষেপে এখানে দেখানো হয়েছে যে 4টি ফুলই গোলাপি বর্ণের হবে, অর্থাৎ সাদাও হবে না লালও হবে। এরপর হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন এক ধরনের বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এখানে প্রকট জিন আর তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। এখানে জিন আর এবং ছোট স্মল লেটারের আর উভয় বৈশিষ্ট্যের সংমিশ্রণের ফলে নতুন এক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে মেন্ডেলের সূত্র 3:1 এর পরিবর্তে 1:2:1 হয়েছে, যেটা অসম্পূর্ণ প্রকটতার একটি প্রকৃষ্ট উদাহরণ সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আরেকটি ডেভিয়েশন, অর্থাৎ প্রথম সূত্রের ব্যতিক্রম, সেটা হচ্ছে সমপ্রকটতা। তাহলে অসম্পূর্ণ প্রকটতাতে আমরা দেখেছি কি যে সেখানে যে দুইটি বৈশিষ্ট্যের থেকে নতুন এক বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, অর্থাৎ প্রকট জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারেনি। এখানে যেটা হয় যে দুইটি জিনই ডমিনেন্স হিসেবে কাজ করে, অর্থাৎ দুইটি প্রকট জিন কোনটি কারো বৈশিষ্ট্যকে সাপ্রেস না করে দুইটা বৈশিষ্ট্যই একই সাথে আবির্ভাব হয়, কোডমিনেন্স। দুইটা বৈশিষ্ট্য একত্রিত দেখা যায়। সাধারণত আন্দালুসিয়ান মোরগ মুরগির ক্ষেত্রে এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এই ব্যতিক্রম আর কি। এক্ষেত্রে কালো পালকের জন্য দায়ী জিন কালো বর্ণের মুরগি এবং হচ্ছে সাদা বর্ণের দুইটি মুরগির মধ্যে যদি ক্রস করা হয়, তখন দেখা যায় প্রথম জেনারেশনে কালো এবং সাদা দুইটি বৈশিষ্ট্যই একই সাথে আবির্ভাব হয়। কালো বর্ণের মোরগ এবং সাদা বর্ণের মোরগ দুইটার জন্য এই যে কালো বর্ণের জন্য দায়ী জিন বি এবং জেনোটাইপ বি হবে, সাদা বর্ণের জন্য এটা হবে। এরপরে ওই গতানুগতিক অনুসারে গেমিটে 4টা গেমিট হবে। এখানে আমি জাস্ট যেহেতু এখানে বি আরেকটা হবে, আমি জাস্ট সংক্ষেপে দেখানো হয়েছে। এখানে টোটাল 4টা মোরগ মুরগি হবে। 4টা মোরগ মুরগির মধ্যে সবগুলোই বৈশিষ্ট্য হবে হচ্ছে কি যে সাদা ছোপযুক্ত কালো বর্ণের বৈশিষ্ট্য আসবে সবগুলোই, কালো এবং সাদা দুইটাই আসবে। সেকেন্ড জেনারেশনে সাদা ছোপযুক্ত কালো এবং সাদা ছোপযুক্ত কালো দুটির মধ্যে যখন আমরা ক্রস করবো, তখন দেখা যাচ্ছে সেকেন্ড জেনারেশন 3:1 এর পরিবর্তে এটা 1:2:1 হয়। অর্থাৎ এখানে একটি সাদা বর্ণের দুটি সরি এই যে এখানে বিষয়টি একটু ভুল আছে, সাদা বর্ণের না এখানে, অর্থাৎ একটি সাদা পালক বিশিষ্ট মুরগি হবে আর একটি কালো পালক বিশিষ্ট এবং দুটি হচ্ছে সাদা ছোপযুক্ত কালো হবে, এরকম আগের বৈশিষ্ট্য এখানে আছে। আচ্ছা, এরপরে লিথাল জিনের ক্ষেত্রে এটা আরেকটা ব্যতিক্রম। লিথাল জিন কি? লিথাল জিন হচ্ছে হোমোজাইগাস অবস্থায় কোনো প্রকট জিনের উপস্থিতির কারণে যদি কোনো জীবের মৃত্যু ঘটে, তাহলে সেই জিনকে আমরা বলবো হচ্ছে লিথাল জিন। ফরাসি বিজ্ঞানী কোনো 1905 সালে সর্বপ্রথম ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে এই লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। তার পরীক্ষায় দেখা গেছে যে দুটি হলুদ রঙের ইঁদুর ক্রস করানো হলে সবসময় 2:1 অনুপাতে যতক্ষণ হলুদ ও মেটে রঙের ইঁদুর পাওয়া যায়। পরবর্তী গবেষণা প্রমাণ করেন যে দুটি হলুদ রঙের ইঁদুর ক্রস করা হলে প্রায় 25% ইঁদুর ভ্রূণ অবস্থায় মারা যায়। তাহলে জিনতাত্ত্বিক ব্যাখ্যা কি হবে? ধরা যাক ইঁদুরের গায়ের রঙের জন্য হলুদ বর্ণের রঙের জন্য দায়ী জিন হচ্ছে Y এবং মেটে বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে স্মল লেটার Y। মেন্ডেলের সূত্র অনুসারে বিশুদ্ধ বা হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জেনেটিক হবে YY, বিশুদ্ধ মেটে বর্ণের ইঁদুরের জেনেটিক হবে। কিন্তু বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় হলুদ বর্ণের ইঁদুর কখনো বেঁচে থাকে না, কেননা Y হচ্ছে লিথাল জিন। এটা যদি হোমোজাইগাস অবস্থায় থাকে এই প্রকট জিনটি, তাহলে সেই ইঁদুর মারা যাবে ভ্রূণ অবস্থায়। তাই প্রকৃত হলুদ বর্ণের ইঁদুরের জেনোটাইপ কিন্তু হবে YY, আর এই YY যুক্ত ইঁদুর কখনো বেঁচে থাকবে না, এটা ভ্রূণ অবস্থায় মারা যাবে। তাহলে এদের জেনারেশন কি হবে? F1 জেনারেশনের ক্ষেত্রে তাহলে যেহেতু বিশুদ্ধ হলুদ লোমধারী ইঁদুর বেঁচে থাকে না, তাহলে আমরা এটা বেঁচে থাকবে। এটার সাথে এটা ক্রস করানোর ফলে দেখা যাবে দুটি হলুদ বর্ণ এবং দুটি মেটে বর্ণের ইঁদুর বেঁচে থাকে ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে যেটা হবে, যদি দুইটা হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস করানো হয়, তখন দেখা যাবে যে এই বর্ণের ইঁদুরটি মারা যাবে, এটা মারা যাবে, এই বর্ণের ইঁদুরটি মারা যাবে, এটা বেঁচে থাকবে। তাহলে দেখা যাবে যে এখানে দুইটা হলুদ বর্ণের এবং একটা মেটে বর্ণের ইঁদুর পাওয়া যাবে, অর্থাৎ এক্ষেত্রে 3:1 এর পরিবর্তে 2:1 হয়। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রে। আমরা 3টা উদাহরণ নিয়ে আলোচনা করলাম ব্যতিক্রম। প্রথমত হচ্ছে ইনকমপ্লিট ডোমিনেন্স বা সম্পূর্ণ প্রকটতা, আর একটা হচ্ছে কোডোমিনেন্স সম্পূর্ণ প্রকটতা, এবং একটা লিথাল জিনের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা আসবো মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট
বলা হয় বা স্বাধীন সঞ্চরণ সূত্র। এই সূত্রের বিবৃতিটি হচ্ছে, দুই বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি জীবের মধ্যে সংকরায়ন করা হলে F1 জেনারেশনে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হবে, কিন্তু পরবর্তীতে জননকোষ সৃষ্টিকালে ওই বৈশিষ্ট্যগুলো জোর ভেঙে স্বতন্ত্র বা স্বাধীনতা বজায় রেখে ভিন্ন ভিন্ন গেমিটে গমন করবে। তো এখন মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে দুইটা সূত্রই হচ্ছে, প্রথম সূত্রটা মনো হাইব্রিড ক্রসের ক্ষেত্রে, আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে দুই বা ততোধিক বিপরীত জোড়া মানে হচ্ছে ডাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে, অর্থাৎ দুইয়ের অধিক বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস করলে যেটা হয়। আর দুইটা সূত্রের মধ্যে সামঞ্জস্য হচ্ছে ওই যে ফ্যাক্টরগুলো পরস্পরের সাথে মিশ্রিত না হয়ে স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গেমিটে গমন করবে। এক্ষেত্রে দুইটা সূত্রের মধ্যে একটা মিল আছে। হ্যাঁ, মানে জিনগুলো যে আসলে একটা সাথে মিক্সড হয়ে যায় না, এরা বংশ পরম্পরায় নিজেদের স্বকীয়তা বজায় রাখে, এটাই মূল উদ্দেশ্য আর কি। প্রথম সূত্রটার ক্ষেত্রে যেহেতু বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য, এটা খুব সহজে বোঝা যায়, কিন্তু দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে বৈশিষ্ট্যের সংখ্যা অনেকগুলো থাকার কারণে এগুলো জোর ভেঙে ভিন্ন ভিন্ন গেমিটে যে স্বাধীনভাবে বিস্তরণ বা সঞ্চরণশীল জিনগুলো, এটা খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, জায়গার কি মেন্ডেল এখানে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন, যে এখানে আগে লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের ক্ষেত্রে তিনি দেখিয়েছিলেন। আর এই ক্ষেত্রে ইনি হচ্ছে মটরশুঁটি বীজের উপর আর কি, যে গোলাকার হলুদ একটা বৈশিষ্ট্য, একটা কুঞ্চিত সবুজ, এই দুইটা বীজের মধ্যে ক্রস করেন। ক্রস করার ফলে দেখা যায় যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবনে ক্রস করার ফলে পরবর্তী জেনারেশনে এর জিনের যে ট্রান্সফার, স্বাধীনভাবে যে জিনগুলো নিজেদের স্বকীয়তা বজায় রেখে ভিন্ন ভিন্ন গেমিটে গমন করে, এই সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তাহলে উনি এটা কিভাবে দেখলেন, বীজ গোল হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে আর, এবং তাহলে জিনাটা এভাবে আর। সহজ কথা, বীজ হলুদ হওয়ার জন্য দায়ী জিন যদি হয় ওয়াই, তাহলে বীজ হলুদ হওয়ার জন্য এটা হবে ওয়াই ওয়াই, তাহলে গোলাকার হলুদ বীজ বিশিষ্ট জিনের দায়ী জিন হচ্ছে আর আর ওয়াই ওয়াই। ঠিক অনুরূপভাবে কুঞ্চিত সবুজের ক্ষেত্রে হবে এটা। আশা করি এখানে না বোঝার কিছু নেই, আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন। আমি খুব সহজভাবে এখানে ব্যাখ্যা করেছি, এই চেকার বোর্ডটা দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন F1 জেনারেশনে কি হবে? F1 জেনারেশনে বিশুদ্ধ গোলাকার হলুদ আর আর ওয়াই ওয়াই, এবং বিশুদ্ধ কুঞ্চিত সবুজের ক্ষেত্রে হবে ছোট হাতের আর ছোট হাতের আর ওয়াই ওয়াই, এইভাবে। তাহলে F1 জেনারেশনের ক্ষেত্রে প্রথম বংশধরের সবগুলোই গোলাকার হলুদ হবে, কারণ প্রথম বংশধরের সবগুলো প্রকট বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্য প্রকাশ করবে, তাই না? এখানে এই কি বলেন, এই কুঞ্চিতের উপরে গোলাকার প্রকট, আবার সবুজের উপরে হলুদ প্রকট, তাহলে সবগুলো গোলাকার হলুদ আসবে, কিন্তু সবগুলো সংকর বৈশিষ্ট্য সম্পন্ন, কোনোটাই বিশুদ্ধ অবস্থায় না। এখন যখন F2 জেনারেশনের ক্ষেত্রে আমরা দেখবো, তাহলে সেক্ষেত্রে দেখা যায় বিশুদ্ধ গোলাকার হলুদ এবং বিশুদ্ধ কুঞ্চিত সবুজ। এখানে কথাটা ভুল আছে, বিশুদ্ধ কথা হবে না এখানে, এটার কথাটা হবে হচ্ছে সংকর হলুদ, সংকর গোলাকার হলুদ, এবং সংকর এখানে হবে হচ্ছে সংকর হলুদ। এটা ভুল আছে এখানে, এটা হবে সংকর হবে এটা, ঠিক আছে? এখানে সংকর কথাটা হবে সংকর হলুদ, ঠিক তো ধ্রুব, এটা সংকর সবুজ হবে। তাহলে জেনোটাইপগুলো কি? জেনোটাইপ তো এরকম থাকবে। গেমেটগুলো কি হবে? এই যে আর এর সাথে ওয়াই এইভাবে হতে পারে। গেমেটগুলো সর্বোচ্চ 4 উপায়ে বিস্তার লাভ করতে পারে, 4 উপায়ে বিস্তার। এখন এগুলো চেকার বোর্ডের সাহায্যে আমরা এটাকে রোতে দিলাম আর এটাকে হচ্ছে কলামে দিলাম। এখন এটাকে আমরা কিভাবে নিয়েছি? এটার সাথে প্রথমে হচ্ছে আমরা এটার সাথে এটা, আর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে আমরা হচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে আমরা হচ্ছে এটাকে সিরিয়াল করছি। সিরিয়াল করার পর আমরা দেখছি গোলাকার হলুদ এরকম, এটা গোলাকার হলুদ, গোলাকার হলুদ, এভাবে গোলাকার হলুদ, এটা হচ্ছে গোলাকার সবুজ, এভাবে গোলাকার হলুদ, গোলাকার সবুজ। এইভাবে আমরা যখন এটাকে লিখবো, তখন F2 জেনারেশনে আমরা দেখতে পাবো যে গেমেটের ফ্যাক্টরগুলো কিভাবে স্বাধীনভাবে বিন্যস্ত হয়েছে। এক্ষেত্রে F2 জেনারেশনে গোলাকার হলুদ এবং গোলাকার সবুজ, কুঞ্চিত হলে কুঞ্চিত সবুজ, এই 4 ধরনের বৈশিষ্ট্য মেন্ডেল পর্যবেক্ষণ করেন এবং এদের অনুপাত তিনি দেখান 9:3:3:1। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আমি খুব সহজভাবেই এখানে ব্যাখ্যা করেছি। এই ছবিগুলো দেখলে আর এখানে বলার কিছু থাকে না, মোটামুটি সবকিছু স্পষ্টভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের ক্ষেত্রে প্রথম উদাহরণ হিসেবে এখানে দেখিয়েছে পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরিপূরক বা কমপ্লিমেন্টারি জিন বলা হয়। অর্থাৎ ক্রোমোজোমে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ দুইটা প্রকট জিন সম্মিলিতভাবে একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, যদি এইরকম হয়, তাহলে সেটাকে কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন বলা হয়। অর্থাৎ একটি জিনের উপস্থিতি ছাড়া অন্য একটি জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, কারণ একটা তার পরিপূরক। এই ধরনের জিনকে সাধারণত কমপ্লিমেন্টারি জিন বলা হয়। এটা সাধারণত যে মিষ্টি মটর উদ্ভিদের ক্ষেত্রে দুটি উদ্ভিদে এই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ দেখা যায়। এখানে যে সাদা ফুল বিশিষ্ট স্ট্রেন এবং হচ্ছে লাল ফুল বিশিষ্ট স্ট্রেন, এটার মধ্যে আমরা এখানে দেখাবো। এখানে সবগুলোর মধ্যে বিষয়গুলো একটু ভুল হয়ে রয়েছে। যাই হোক, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম থেকে বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।